আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায় যশোর বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে আমাদের উদ্দীপকটা একটু পড়ি। উদ্দীপকে কি বলতেছে? বলতেছে দেখো যে রাজিনদের স্কুলে বেশ আনন্দঘন পরিবেশ, সবাই বই পড়া, ক্লাবের নির্বাচন নিয়ে উৎফুল্ল। তবে নির্বাচনের বিধিমালা নিয়ে সবাই সতর্ক। নিষিদ্ধ থাকা সত্ত্বেও একজন প্রার্থীর পোস্টার স্কুলের দেওয়ালে টাঙ্গানো হলে নির্বাচন কমিশন তাদেরকে সতর্ক করে এবং পোস্টার তুলে নিতে নির্দেশ দেন। অবশেষে নির্দিষ্ট দিনে শিক্ষার্থীরা ব্যালট পেপারে সিল দিয়ে নিজেদের ক্লাবের সদস্যদের বাছাই করে। এরপর ক নম্বর কোশ্চেনটা বলতেছে, রাজনৈতিক দল কাকে বলে? রাজনৈতিক দল কাকে বলে? খ নম্বর, প্রাচীন গ্রীসে যে ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত ছিল সেটি ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকে কোন ধরনের নির্বাচনের চিত্র ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আর ঘ নম্বর কোশ্চেনটা কি দেখো, যে উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের বিধিবিধানের মতো বাংলাদেশের নির্বাচন পরিচালনার জন্য কোন নির্বাচনী আচরণবিধি কোন নির্বাচনী আচরণবিধি রয়েছে ব্যাখ্যা করো। তো আমরা জানি যে বাংলাদেশেও কিছু নির্বাচনী আচরণবিধি রয়েছে, তাই না? তো এখন আনসারগুলো দেখি। আচ্ছা, ক নম্বর কোশ্চেন হচ্ছে, রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়। আচ্ছা, রাজনৈতিক দল বলতে কি বোঝায় বললো, যে যে সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। খ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আচ্ছা, খ নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে প্রাচীন গ্রীসে প্রধানত প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। এখন প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝায়? বলতেছে প্রাচীন গ্রীসে প্রধানত প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলোতে নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। এখন দেখো, সেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো। সেখানে দেখো, এটাকে আমরা বলছি প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। সেখানে সকল নাগরিক একসাথে মিলিত হয়ে আইন প্রণয়ন, শাসন কার্য পরিচালনা এবং বিচার কাজ সম্পন্ন করত। তবে আধুনিক রাষ্ট্রের তুলনায় এর পরিধি ছিল সীমিত। বর্তমানের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার মূল ভিত্তি এই প্রাচীন গ্রীসের ব্যবস্থায়। এই প্রাচীন গ্রীস থেকে আমরা পরবর্তীতে গণতান্ত্রিক প্রত্যক্ষ থেকে পরোক্ষ গণতন্ত্র ব্যবস্থা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখো। গ নম্বর কোশ্চেনটা, যে উদ্দীপকে কোন নির্বাচন ব্যবস্থা ফুটে উঠেছে দেখো। আচ্ছা, আমরা জানি যে গণতন্ত্র দুই প্রকার, ঠিক একইভাবে নির্বাচনও দুই প্রকার, একটা প্রত্যক্ষ নির্বাচন, একটা পরোক্ষ নির্বাচন। আচ্ছা, প্রত্যক্ষ নির্বাচন বলতে বোঝাইতেছে যেখানে নাগরিকগণ সরাসরি প্রতিনিধি নির্বাচন করে। আর পরোক্ষ নির্বাচন মানে যেখানে নাগরিকগণ মধ্যম পর্যায়ে একটা নির্বাচন করে দেয়, পরবর্তীতে যাদের যে নির্বাচিত প্রতিনিধি করে দেয় তারা আবার পরবর্তীতে গিয়ে সরকার নির্বাচন করে। এখন দেখো, বলতেছে নির্বাচন হলো প্রতিনিধিত্ব, বলছে উদ্দীপকে মূলত একটি প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা ফুটে উঠেছে। নির্বাচন হলো প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, জনগণের পক্ষ থেকে প্রতিনিধি মনোনয়নের সাংবিধানিক প্রক্রিয়া। বিশ্বব্যাপী নির্বাচন প্রধানত দুই ধরনের, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ নির্বাচনে ভোটাররা কোনো মধ্যবর্তী স্তর বা নির্বাচক মণ্ডলী ছাড়া সরাসরি ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন, অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ নিজ হাতে প্রতিনিধি নির্ধারণ করেন। আমরা জানি যে যেমন আমাদের জাতীয় সংসদে যে 300 আসনের সদস্যদের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এরপর উদ্দীপকে কি দেখা যায় দেখো, বলতেছে যে উদ্দীপকে দেখা যায় রাজিনদের স্কুলে বই পড়া ক্লাবের নির্বাচন সুষ্ঠু ও নিয়ন্ত্রণিকভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত দিনে শিক্ষার্থীরা ব্যালট পেপারে সিল দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এখানে ভোটাররা সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি বাছাই করেছেন, কোনো পরোক্ষ ধাপ বা প্রতিনিধির মাধ্যমে কাজ সম্পন্ন হয়নি। অতএব ব্যালট পেপারে সিল প্রদান করে সরাসরি প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া উদ্দীপকে বর্ণিত হয়েছে তা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির সুস্পষ্ট প্রতিফলন। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখো, যে উদ্দীপকের নির্বাচনের বিধিবিধানের মতো, আচ্ছা কিছু নির্বাচনের নীতিমালা আছে, তো বলতেছে বিধিবিধানের মতো বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও বিধিবিধান রয়েছে যা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রয়োগ হয়। এখন বলতেছে বাংলাদেশে আছে কিনা, তো সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন যে আইন কানুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে তাকে নির্বাচনী আচরণ বিধি বলা হয়। এখন দেখো, এই নির্বাচনী আচরণ বিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হতে পারে। বাংলাদেশের নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সকল দল ও প্রার্থী প্রচারণার সমান সুযোগ ভোগ করবে এবং প্রতিপক্ষের সমাবেশ বা প্রচারে কোনো বাধা সৃষ্টি করবে না। এখন দেখো, তুমি একটা রাজনৈতিক দল আছে, তোমার আর একজনের একটা রাজনৈতিক দল আছে, তোমরা সকল সমানভাবে একটা
হচ্ছে কি যে প্রচার প্রচারণা কাজ করবো, কেউ কারো বলতে কি যে মানে বিঘ্ন করবে না এমন। অনুমতি ছাড়া জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে সব আয়োজন করা নিষিদ্ধ। কেউ বাধা দিলে আইন নিজের হাতে না তুলে নেওয়া যাবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। কি করতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। এরপরে বলতেছে যে সরকারি যানবাহন, কর্মকর্তা কর্মচারী বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কি? রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টারের ওপর অন্য কোনো পোস্টার লাগানো যাবে না। দেখো অনেক সময় কি হয়, প্রতিদ্বন্দ্বী পোস্টারের উপর অন্য আরেক প্রতিদ্বন্দ্বী কি করে দেয়, পোস্টার লাগা যায়, এমন করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা উস্কানিমূলক বক্তব্য প্রদান করা কি আইনত দণ্ডনীয় কি অপরাধ এগুলো। এরপরে বলতেছে অতএব বলা যায় উদ্দীপকের স্কুল নির্বাচনের মতোই বাংলাদেশের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট আচরণবিধি রয়েছে। কি রয়েছে? সুনির্দিষ্ট আচরণবিধি রয়েছে, যা নির্বাচন কমিশনের মাধ্যমে কঠোরভাবে কি প্রয়োগ করা হয় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো এই সুষ্ঠু নির্বাচন পালন করতে নির্বাচন কমিশন একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কি নির্বাচনে অনেকগুলো আচরণবিধি ও নিয়ম কানুন আছে, নীতিমালা আছে, এগুলো কি যদি মেনে চলে তাহলে কি একটা নির্বাচন প্রক্রিয়া কি সুষ্ঠু হয়ে যায়। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেন সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।